জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীর নামে উন্মুক্ত রাজনীতি বন্ধের চেষ্টা করছে শিবির। অভিযোগ নাকচ করে শিবির নেতারা বলছেন, দখলের রাজনীতি করতে না চাওয়ায় এই অধিকার জানাচ্ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিক্ষোভ তথা অপরাজনীতির জন্য দুই পক্ষকেই আবার দুষছে ছাত্র শক্তি। ওদিকে জাতীয় রাজনীতিতে উত্তাপ, নতুন জোট, নতুন দল, নির্বাচনী হিসেব, রাস্তায় নামার হুঁশিয়ারি। এছাড়াও রাজনীতি এখনও পরিচ্ছন্ন হয়নি। বিএনপি মহাসচিবের এই মন্তব্যের পেছনে কি আছে? হঠাৎ কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া? আর রাজনীতি যদি এখনও পরিচ্ছন্ন না হয় তাহলে পরিবর্তনের দায়িত্বটা কার? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন, আমার হাতের ডান দিক থেকে যদি বলি, অ্যাডভোকেট হুমায়রা নূর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব। আমার হাতের বাদিকে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির। আমাদের সঙ্গে যুক্ত হবেন অনিক রায়, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপি এর সংগঠক। শুরুতেই যেতে চাই হুমায়রা নূরের কাছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে সম্প্রতি যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোকে গুপ্ত রাজনীতির কৌশল বলছে ছাত্রদল। কারা করছে এই আন্দোলন এবং কেন করছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিকে অভিনন্দন জানাই। উনি এমপি হওয়ার পর আজকে ওনার সাথে আমার প্রথম শো, যদিও কোর্টে প্রতিদিনই কম বেশি দেখা হয়, মাঝখানে কিছুদিন দেখা হয়নি। অ্যান্ড আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমি আশা রাখছি আপনার হাত ধরে বাংলাদেশের নারীরা তাদের অধিকার ফিরে পাবে এবং বাংলাদেশের সরকার ক্ষমতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে দেখতে পাবো, এইটাও সরকারের কাছে দাবি জানিয়ে রাখছি। আচ্ছা, ছাত্র রাজনীতির যে বিষয়টা দেখেন, বাংলাদেশে এই পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যেই আন্দোলন, সেইখান থেকে আজকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে তার পেছনে কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা আছে, ঐতিহাসিক ভূমিকা আছে। আপনি যদি সাধারণ মানুষ হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, আমি যেহেতু ছাত্রাবস্থায় শুধু সামাজিক কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত ছিলাম, হিউম্যানিটেরিয়ান কাজ করতাম, বন্যা পরিস্থিতি, শীতবস্ত্র দান, রক্ত সংগ্রহ করা, বিভিন্ন জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট হোক বা অসুস্থ মানুষকে রক্ত দেয়া, এই কাজগুলো শুধু করলে কিন্তু আমি সামাজিকভাবে আমি মানুষের জন্য পাশে দাঁড়ালেও রাজনীতির বোঝাপড়াটা আমার সেই জায়গাটা থেকে অত ভালো হয়নি। একেবারে বাস্তব সত্য কথা, এক্সপিরিয়েন্স থেকে বলছি। রাজনীতির বোঝাপড়াটা করতে গিয়ে আমাকে নতুন করে সব কিছু পড়তে হচ্ছে, শিখতে হচ্ছে, ইতিহাসকে জানতে হচ্ছে। কিন্তু ছাত্রাবস্থায় যদি আমরা আমাদের ক্যাম্পাসে রাজনীতিটা থাকতো, যেহেতু আমরা বেসরকারি প্রতিষ্ঠানে পড়েছি আমি ব্যক্তিগতভাবে, তাহলে কিন্তু আমরা ওই নলেজটা, ওই পার্টিসিপেশনটাও থাকতো। এই যে অভ্যুত্থানের পরবর্তীতে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যে ভাগাভাগিরও একটা ব্যাপার, যে আসলে কে বেশি স্টেক হোল্ডার, আলটিমেটলি অভ্যুত্থানে কিন্তু পাবলিক এবং প্রাইভেট বোথ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারো অবদানকেই ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে সবসময় থেকেই রাজনীতি ছিল। তবে এইখানে সংকটের জায়গাটা কোথায়? সংকটের জায়গাটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে রাজনীতি করতে গেলে যে ক্ষমতার দ্বন্দ্ব, সেই জায়গাটায় এসে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের যে ছাত্রদের উপর যে জুলুম করে, সেইটা খুবই আপত্তিকর। ওই জায়গাটায় চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন। ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, দেশের এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। আমরা বিগত দিনে কি দেখেছি? বিগত দিনে আমাদের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা দেখেছি যে এই যে দেশের যে কোনো সংকট হোক, ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছে পুলিশের পেটোয়া বাহিনীর সাথে। মানে ছাত্রলীগের ক্ষমতা ছিল পুলিশের চেয়ে বেশি, কখনো কখনো এমনও দেখা গিয়েছে। এবং ছাত্রলীগের অত্যাচারে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় তাদের জুলুমের কারণে নিঃশ্বাস নেয়ার অবস্থা
ছিল না। এমনকি ওবায়দুল কাদেরের মুখে আমরা বলতে শুনেছি যে এই গণ অভ্যুত্থানে, তখন তো গণ অভ্যুত্থান ওই মুহূর্তে গণ অভ্যুত্থানের রূপ নেয়নি, কোটা আন্দোলন ছিল, তখন সে বলেছে ছিল সেই সময়টা এক্স্যাক্টলি, তখন ওই মুহূর্তে তখন উনি বললেন কি এদেরকে ট্যাকেল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তার মানে দেখেন, রাষ্ট্র তার দলীয় যেই ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনকে কিভাবে ব্যবহার করে মানুষের উপরে, মানুষের ন্যায্য দাবির বিপক্ষে তাদেরকে দাঁড় করিয়ে দিল। এই মুহূর্তে ছাত্র রাজনীতি যত পরিশীলিত হয়, সেইটাই হচ্ছে আমাদের কাম্য। আমাদের সন্তানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছে। একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে, সেই দিন একজন আলাপ করছিল যে স্কুলে নাকি বাচ্চাদেরকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়ার ফর্ম দিচ্ছে। কেন করবেন আপনি এটা? আমার ওই শিশু সন্তানের তো রাজনীতি বোঝার বয়স হয় নাই। একটা মানুষের রাজনীতি বোঝার জন্য এই ফর্ম বিতরণ কোন রাজনৈতিক দল করে? আমি একদমই নাম না বলি, সবাই জানে। ধরেন 18 বছর মিনিমাম না হলে আপনি কিন্তু রাজনীতিতে আপনার ভোটাধিকার প্রয়োগ করারই সুযোগ হয় না। সেইখানে আপনি যখন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হবে, তার আগে পিছে আপনি একটা রাজনৈতিক বোঝাপড়ার জন্য আপনি সেই যাত্রাটা শুরু করতে পারেন, কিন্তু স্কুলে আপনার পড়ালেখাটাই মেজর হওয়া উচিত। ইভেন ইউনিভার্সিটিজে আপনি দেখবেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের যেই নেতৃত্বস্থানীয় অবস্থানে যারা আছেন, আমি যদি ধরেন এই মুহূর্তে সরকার দলীয় ছাত্র সংগঠনের যাদের নেতৃত্বে যারা আছেন তাদের দিকে তাকাই, আমি দেখি যে তারা বিভিন্ন সময় এই রাজনীতিতে তাদের সংগ্রামের জায়গা থেকে তারা এত বেশি এফোর্ট দিয়েছে যে তাদের পড়াশোনাটা, তাদের ক্যারিয়ারটা অনেক বেশি পিছিয়ে গিয়েছে, উইচ ইজ ভেরি রং। আপনি রাজনীতি করেন, আপনার রাজনৈতিক সংগ্রাম থাকবে, কিন্তু বয়সের সাথে আপনার সমাজ এবং পরিবারের প্রতি যে দায়িত্ব, সেইটা আপনাকে অবশ্যই অ্যাজিউম করতে হবে। আপনি যদি ওই যে ছাত্র রাজনীতি করার সাথে সাথে তো অনেক কিছু জড়িত, ক্ষমতা কাঠামো, ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সুযোগ সুবিধা। এখন দেখছি বিভিন্ন এলাকায় বিভিন্ন দায়িত্ব বন্টনের ক্ষেত্রেও ছাত্র রাজনীতির যেই জায়গা থেকে ছাত্রদের ব্যবহার করা হচ্ছে। এই জিনিসগুলো খুব খারাপ। আপনি ছাত্রদের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দেন, তারা রাজনীতিতে কোন রাজনৈতিক দল ব্যবহার করছে, এখন আমি রাইট নাও এর কথা বলছি, কোন দল তাদেরকে ব্যবহার করছে। আপনি যদি বিএনপির দিকে তাকান, আমি একেবারে বিএনপির কথাই যদি বলি, প্রথম বিএনপি নির্বাচনের পর থেকে এই যে বিভিন্ন এলাকায় ইন্টারিম গভর্নমেন্টের সময়, আমার এলাকায় যদি আমি বলি, ছাত্রদল এবং যুবদলের ছেলেদের আমি দেখেছি আমার এলাকায় যে টিসিবি কার্ডগুলো ছিল, সেই টিসিবি কার্ডগুলো বস্তিবাসীদের কাছ থেকে তুলে নিয়েছে এবং তাদেরকে বলেছে সেগুলো তাদেরকে আবার নতুন করে ইস্যু করে দেয়া হবে। এরপর নির্বাচনের পর আমার এলাকার যে বস্তি, সেই বস্তিবাসীদের মধ্যে কারা কারা, ধরেন আমি মির্জা আব্বাসের এলাকার লোক, কারা কারা মির্জা আব্বাসকে ভোট দিয়েছে, কারা দেয় নাই, এইটার তদন্ত, মানে কারা মির্জা আব্বাসের কথা বলেছে, কারা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেছে, সেইটা বাছাই করে টিসিবি কার্ডের, এখন তো টিসিবি কার্ড নেই, ফ্যামিলি কার্ডের বিতরণের দায়িত্ব তারা নিয়েছে। এটা তো ভেরি অ্যালার্মিং। এটা তো তাদের দায়িত্ব না, নির্দিষ্ট এলাকায় এই কাজটা করা তো তাদের দায়িত্ব না। আবার একই সাথে আপনি যদি জামাত ইসলামের ছাত্র সংগঠনের দিকে তাকান, তারা হলে নাকি যখন জিজ্ঞেস করা হলো ডাকসু নির্বাচন, সারা বাংলাদেশে বিভিন্ন নির্বাচনের সময় যখন ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে ওরা এত ভোট কি করে পেল, তখন তাদের কাছ থেকে যেই জিনিসটা জানা গেল যে তাদের দল থেকে অনেক বেশি আর্থিক সুবিধা, আর্থিক সহযোগিতা তাদেরকে দেয়া হয়, যেই সহযোগিতাটা তারা অ্যাকচুয়ালি তাদের নির্দিষ্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওয়েলফেয়ারে কাজে লাগায়, উইচ ইজ গুড, নট ব্যাড। বাট এই যে আপনি প্রাতিষ্ঠানিক রূপে তাদেরকে সহযোগিতা না দিয়ে রাজনৈতিক দল থেকে সুযোগ সুবিধা দিচ্ছেন, দ্যাট ইজ নট রাইট। আপনি ডাকসু যদি হয়, রাকসু যদি হয়, চাকসু যদি হয়, আপনার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে এই সুবিধাগুলো যাবে, আপনার অন্য জায়গা থেকে এই সুবিধা আসবে, সেটা দিয়ে আপনি আপনার দলীয় কর্মী বানাবেন। এই সিস্টেমটাও আমি সমর্থন করি না। আর আমাদের দুঃখের কথাটা হচ্ছে, আমরা তো নতুন দল, আমাদের এত টাকা নেই, আমরা ওইভাবে টাকা দিতেও পারি না। আমাদের ভাইরা বোনরা তাদের বন্ধুদের, সহযোদ্ধাদের, তাদের সহপাঠীদের ওইভাবে আর্থিক সহযোগিতা বলেন বা প্যাম্পারিং করা, ওইটা কোনোটাই অত বেশি করতে পারেনি, সেই জন্য হয়তো ভোটটাও পায়নি। কিন্তু এই কালচারটা তো ব্রেক করতে হবে আপনার। আমি সেদিন আমাদের দলে প্রচুর মানুষ যোগ দিচ্ছে এখন, আলহামদুলিল্লাহ, তারা হয়তো আমাদের আদর্শটাকে ধারণ করতে চাচ্ছে, সেই জন্য তারা আমাদের দলে আসার আগ্রহ প্রকাশ করছে। যখন আসলো ওই প্রোগ্রামে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এনসিপির
রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য জানেন কিনা, আদর্শটা জানেন কিনা, তাদের সাথে সেইটা আগে আলাপ করলাম। তারপরে বললাম আসেন, যদি আপনারা এই যারা যারা এই লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শের সাথে একমত, তারা আজকে এখান থেকে দাঁড়িয়ে একটা শপথ পড়ি যে আমরা এই লক্ষ্যে কাজ করব। সেইখান থেকে আমাদের যাত্রাটা শুরু হওয়া উচিত। সুতরাং রাজনীতি আমি দেখেছি যে অনেক দলকে আমরা যখন প্রশ্ন করি যে আপনি ওই দলটা করেন, আপনি কেন করেন, বলে আমার দাদা করেছে, আমার নানা করেছে, আমার বাবা করে। আদর্শ কি দলের এটা বলতে পারে না। তো ছাত্র রাজনীতির ক্ষেত্রেও আপনি আগে ছাত্রদের সামনে উন্মুক্ত করেন আপনার দলীয় আদর্শ কি, দলীয় এজেন্ডা কি, দলীয় লক্ষ্য কি, আপনার কর্মকাণ্ড কি হবে, তারপর তারা চুজ করুক। কিন্তু তাদের পড়ালেখাটাকে, ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে আগে গুরুত্ব দিক, কারণ রাষ্ট্র তার মানে নির্মাণে এটা সবচেয়ে বেশি যদি জরুরি। এখন এটা বলেন, যেমন ছাত্রদল দখল করছে সেটা বলছেন, আর ছাত্র শিবির যারা, তারা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের দিচ্ছে। ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে দলীয় ফান্ড থেকে। সো এই জিনিসগুলো বন্ধ করে তাহলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ যারা চাইছে, তারা কি আসলেই সাধারণ স্টুডেন্ট? আচ্ছা, ছাত্রদল কিন্তু বলছে তারা শিবিরের গুপ্ত। আচ্ছা, এইটা কোন দলের গুপ্ত জানি না, তবে সেই দিন এক ভদ্র মহিলাকে যে এই ভিডিওতে দেখলাম যে ছাত্র রাজনীতি বন্ধে উনি আন্দোলন করছেন, উনাকে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে তাকে বয়ান দিতে দেখেছে, এর মিডিয়াতে এসছে। তো ভদ্র মহিলা আমাদের ছোট বোনই তো হবে, তাই না, ছাত্র অবস্থায়। তো উনি এখন ধরেন আওয়ামী লীগের যারা এখন ছাত্র রাজনীতি তাদের জন্য নিষিদ্ধ, তারা যদি এখন এসে যদি ছাত্র রাজনীতি বন্ধ চায়, এটা তো এই যে সেলুকাস স্টোরি। আপনি এখানে তৃতীয় পক্ষের মজার ব্যাপার হচ্ছে ছাত্রদল ছাত্র শিবিরকে দোষ দিচ্ছে, ছাত্র শিবির ছাত্র দলকে দোষ দিচ্ছে। আমরা তো এই রেশারেশি চাই না। আমরা ছাত্রদের পড়ালেখার সুস্থ পরিবেশ চাই, দক্ষ নাগরিক গড়ে ওঠার জন্য ছাত্রদের পড়ালেখার সুস্থ পরিবেশ খুবই জরুরি, সেটা নিশ্চিত হোক। জি, হুমায়ুনুর, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপির কাছে আসতে চাই। ক্যাম্পাসে ছাত্রদলের দখল আর পুরনো রাজনৈতিক চর্চাকে দুষছে আন্দোলনরত শিক্ষার্থীরা, আবার শিবিরের বিষয়ে সরাসরি কিন্তু তারা কিছু বলছেও না। আমরা যতগুলো ক্যাম্পাসে কাজ করলাম, যেমন তিতুমির এবং গতকালকে ইডেন কলেজের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা কাজ করেছি, বারবার ঘুরে ফিরে ছাত্রদলের কথাই বলে। আবারও গেস্ট রুম, গণরুম, কালচার, দলীয় লিজুর বৃত্তির অভিযোগ ঘুরে ফিরে ছাত্রদলের দিকেই। ছাত্রদল আবার যদিও বলছে তারা শিবিরের গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করছে। ছাত্রদলকে পুরনো রাজনৈতিক চর্চাতেই থেকে যাবে? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, আর আমাকে উনি যে সুন্দর করে উইশ করেছেন, সেই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, ছাত্র রাজনীতি বাংলাদেশে না, বাংলাদেশ জন্মের বহু আগের থেকে ছাত্র রাজনীতির যে ঐতিহ্য, ছাত্র রাজনীতির যে কৃষ্টি, ছাত্র রাজনীতির যে নর্মস এবং এটিকেট, ম্যানার, সব কিছু আছে। বাংলাদেশের স্বাধীনতা মাধ্যমে যে মহান মুক্তিযুদ্ধ, এবং তার পরবর্তীতে যদি আগে না যাই, তার আগেও যদি আপনি ভাষা আন্দোলন দেখেন, ছাত্র রাজনীতি, এবং আপনি 90-এর যদি গণ আন্দোলন দেখেন, ছাত্র রাজনীতি, 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র রাজনীতি, ছাত্র জনগণের যে গণ অভ্যুত্থান, বড় একটা ভূমিকা ছাত্র রাজনীতির। দেখেন, এই যে মধ্যরাতে ইডেন কলেজে কিছু ছাত্রীদের মুখে নাকি দাবি উঠেছে যে রাজনীতি চলবে না, তো এটা বললে তো সোশ্যাল মিডিয়াতে যে গুপ্ত সুপ্ত ছদ্মবেশী এখন আছে যারা, এবং এনসিপি যেহেতু আপনার এখন একটা জোটবদ্ধ অবস্থায় আছে জামাতের সাথে, তারা বিরোধী দলে, এখন তারা তাদের মতন করে বলবে, সেটা তো খুব স্বাভাবিক। আর একটা যেরকম বেপরোয়া একটা রাজনীতি আপনার ছাত্রলীগ অতীতে করে গিয়েছে, যুবলীগ তারা করে গিয়েছে, এখন সেই কমিটিগুলোর আমি তো মনে করি লিস্টগুলো দেখে এখানে সত্যর সাথে মিথ্যার যে লড়াই, সেখানে তো দিনের শেষে আপনার সত্যিটাকেই জয়ী হতে হবে। কাজেই এখানে যদি এটা গত 18 মাসে ইন্টারিমের সময় না হোক, আমাদের প্রায় এই 3 মাস সময়কালের ভেতরে এটা যদি করা যায়, তাহলে কিন্তু যেমন অতীতে আওয়ামী লীগের টাইমে গাছের পাতাও আওয়ামী লীগ করতো, তো এখন তো দেখা যাচ্ছে আমাকে সবাই অনেকেই বলে তারা সবাই এখন বিএনপি করে। তো এইটা তো ভাই বাতাসের সাথে আমরা যাই না, বাতাসের সাথে আমরা উড়ি না, গাছের পাতার মতন। এখন ছাত্র দলের কথা যেটা বলেছেন যে টিসিবি কার্ড, এই যে ইন্টারিমের সময় আপনি জানেন যে বট বাহিনী দিয়ে জামাত, এনসিপি, তারা বিশেষ করে মির্জা আব্বাস ভাই আজকে অত্যন্ত অসুস্থ, ওনার উপরে যেই মিস ইনফরমেশন, যেই ডিসইনফরমেশন, যেই অত্যাচার আপনার এই ইলেকশনের পিরিয়ডে হয়েছে, এটা খুব দুঃখজনক।
আপনি জানেন যে বট বাহিনী তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে একটা অসহিষ্ণু আচরণ, গুজবের যে কালচার, ফটোকার্ড, চরিত্র হনন, এগুলো যেগুলো তারা করেছে, এগুলো কিন্তু অসম্ভব নিন্দনীয় আমি বলবো। এখন সেই রকম একটা অবস্থায় ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের পরিচালিত একটা রাজনৈতিক এবং সামাজিক যেই কার্যকলাপ যুগে যুগে হয়ে এসেছে, এখন সেটা তাদের অধিকার আদায়ের আপনার হাতিয়ার। এখন সেখানে আমাদের এই ভবিষ্যতের নেতৃত্ব যেখান থেকে উঠে আসে, এটা সেই জায়গা ছাত্র রাজনীতি ভিত্তি হিসেবে কাজ করে। এখন নেতিবাচক চর্চা একজন দুজন, আমরা ছাত্রলীগ যুবলীগের বেলায় যেমন দেখেছিলাম হাতুড়ি কালচার, হেলমেট, আর মানে বিভৎস একটা অভিজ্ঞতা। তো সেই সহিংসতা যেগুলো হয়েছিল সেটার মূল উদ্দেশ্যকে এটা অনেক সময় প্রশ্নবিদ্ধ করেছে অতীতে। ছাত্রলীগের কথা বলছি। ছাত্র রাজনীতির দেখেন গুরুত্ব, ছাত্র রাজনীতির যে ইতিবাচক দিক এটা চিরন্তন। ছাত্র রাজনীতি নেতৃত্বের বিকাশ বলেন, সত্যিকার অর্থে একটা সংগঠন, এবং সেই সাথে তরুণদের মধ্যে যে দেশপ্রেম দায়িত্ববোধ বলেন, তরুণদের মধ্যে যে গণতান্ত্রিক যে অভিযাত্রায় আমরা আছি, সেই গণতান্ত্রিক মূল্যবোধের যে বিকাশ, সেটা তো ভাই ছাত্র রাজনীতি থেকেই আসে। আমিও অবাক হই যে কারা বলে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, তারা কারা? কারণ এটা আমার একটা খুব মৌলিক প্রশ্ন। অধিকার আদায়ে আপনি দেখেছেন যে আপনি যেমন বললেন, উনি যখন কথা বলছিল যে না সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল, উই ওয়ান্ট জাস্টিস, ভ্যাট বিরোধী আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, শিক্ষার্থীদের যে কোনো দাবি, সেটা যৌক্তিক দাবি, যেমন বেতন বৃদ্ধি আপনার বন্ধ করা, ভ্যাট এগুলো বন্ধ করা, আবাসন সমস্যার যেই সমাধান, কিংবা শিক্ষার মান উন্নয়নে তাদের যখন যেই কথাগুলো আমরা দেখি সবসময়, তারা কিন্তু সোচ্চার ভূমিকাই পালন করে। কাজেই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রী, এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল যেই সময়, তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ওখানে। কাজেই এটার যে ঐতিহাসিক আবেদন ছাত্র রাজনীতির বাংলাদেশের ইতিহাসে, যেটা আমি বলেছি যে আপনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বলুন, স্বৈরাচার পতনের আন্দোলন বলুন, গণ অভ্যুত্থান বলুন, এই বড় আন্দোলনে আপনি দেখেছেন ছাত্রদের সাথে ছাত্রীরাও কিন্তু অগ্রণী ভূমিকায় ছিল। যদিও আনফর্চুনেটলি আপনি দেখবেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা কিন্তু ওই যে গণ অভ্যুত্থানের সামনে থাকা অনেক নারীদের হারিয়ে ফেলেছি। আমরা চাই যে তারা আসুক। নেতিবাচক দিকও আছে, চ্যালেঞ্জও আছে ছাত্র রাজনীতির। এটাকে যে আমি একেবারে উড়িয়ে দিচ্ছি বিষয়টা মোটেই সেটা না। দেখেন ছাত্রদল, তাদের তো একটা অসম্ভব সোনালী অতীত আছে। আপনি জানেন যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে এখন দলীয় লেজুর বৃত্তি করাই কি কেবল একটা ছাত্র সংগঠনের কাজ? একদম না। এখন মূল রাজনৈতিক দলগুলোর যেই স্বার্থ, সেই মূল রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষার কেবল হাতিয়ার হিসেবেই কি ছাত্র রাজনীতি, ছাত্র উইংগুলো ব্যবহৃত হচ্ছে? সবসময় না, সেটা কখনো এটাকে জেনারেলাইজ করা যাবে না। আমি বলবো এটা আপনার ভ্যারি করে, ইট ভ্যারিজ, এবং এটা ইউনিক। এখন সহিংসতা, ছাত্রদলের যে সবসময় সোনালী অতীত ছিল, এটাও আবার আপনি সরাসরি বলতে পারেন না, কারণ 1/11 এর আগের যে সময়টা, সেই সময়টাতেও কিন্তু এই অভিযোগগুলো বারবার এসেছে, প্রমাণ সহ এসেছে, মারামারি হয়েছে, গেস্ট রুম, গণরুম সেখানে ছিল। ছাত্রলীগ এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছিল কিছু, ওইটা সেটা ছাত্রদল করেনি। যেটা ছাত্রলীগের আপনি যেটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া একটা সহিংসতাকে, আবরার ফাহাদ তাকে কেবল জামাতে সম্পৃক্ততা আছে ভেবে পিটাতে 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 ছেলেটাকে মেরে ফেললো। তো সেখানে তো আমরা দেখেছি ছাত্রলীগের যেই সম্পৃক্ততা। কাজেই সহিংসতা বলুন কিংবা র্যাগিং যেগুলো আছে ছাত্র তাদের মধ্যে বিভিন্ন সময়, আধিপত্য বিস্তার বলুন যে কথা আপনি বলছেন, কিংবা আমরা চাঁদাবাজির কথা যেমন অতীতে দেখেছি, কিংবা ভয় দেখানোর যে একটা সংস্কৃতি, সেটার মধ্যে আমি মনে করি না আমাদের এখন ছাত্রদের পিছনে যাওয়ার ওই কালচার, পিছনে যাওয়ার ওই রাজনীতি, পেছনে যাওয়ার কোনো সুযোগ এখন সামনের দিকে যাওয়ার টাইম। কেন? কারণ এখন অন্যান্য যেই আনুষঙ্গিক অবস্থা বর্তমান প্রেক্ষাপটে আছে, সবকিছুর বাইরে কি জানেন, 4টা টার্ম যেহেতু নির্বাচন হয়নি, এখন বাংলাদেশটা বিনির্মাণের সময়। এখানে একটা শব্দ এখন ম্যাটার করবে, সেটা হচ্ছে সলিডারিটি, ঐক্য। এর কোনো বিকল্প নাই, সেটা ছাত্ররাও খুব ভালো করে জানে। কিন্তু সেই জায়গা থেকেই তারা যখন, যেমন একটাও জিনিস সত্যি যে স্পেসিফিক কোনো ইনসিডেন্ট নাই ক্যাম্পাসগুলোতে, একের পর এক যেটা হচ্ছে, সেখানে হঠাৎ করে রাতের বেলা এই আন্দোলনে নেমে যাচ্ছে, এবং হচ্ছে তারা সেখান থেকে কিছু অভিযোগের কথা বলছে। সো এই অভিযোগগুলো যেইভাবে ঘুরে ফিরে এসছে, যেমন হল সংসদের নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে,
এছাড়াও ছাত্র সংসদের যে প্রতিনিধিরা তারাও নির্বাচিত এবং সেটাও রাজনীতিরই অংশ। কিন্তু সেখান থেকে তারা বলছে যে ছাত্রদল এখন এই হলের দখল নিতে চায়, দখল নিতে চেয়ে তারা বিভিন্ন রকমের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে। সো আমার প্রথম প্রশ্নটাই যেটা ছিল যে সেইটা এমন একটা জায়গায় ছাত্রদল কি যেতে পারে না যে যেখান থেকে এই অভিযোগগুলো উঠবে না? দেখেন, বিশ্ববিদ্যালয় ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি জানেন যে জামাত, এনসিপি তারা মেইন বেনিফিশিয়ারি ছিল। এনসিপি দলটা গঠন হওয়ার আগেই প্রধান উপদেষ্টার সাথে আমেরিকায় ওই যে জাতিসংঘে যাওয়া, পরবর্তীতে মাস্টারমাইন্ড পরিচয় করানো, হ্যাঁ ওইটার কথা বলছেন? জি, সেটার কথা বলছি। তখনও তারা দল গঠন করে সারেনি। এবং আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ঐতিহাসিকভাবে জামাত তো আমাদের সাথে ভোটের রাজনীতিতে আমাদের এলাই ছিল, আওয়ামী লীগেরও ছিল, জাতীয় পার্টির সাথেও ছিল। তো যাই হোক, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো সেগুলোর বিতর্কের কথা আমরা শুনেছি, সেগুলোতে আপনার সত্যিকার অর্থে যে নির্বাচন সেগুলোতে সবগুলো বিশ্ববিদ্যালয় দখল এবং বহু আপনার জায়গা যেগুলো আমাদের জামাতে ইসলামী তাদের গ্রিপে ছিল। কাজে এখানে একটা সুবিধা, এখানে একটা ঐতিহাসিকভাবে একটা সুবিধাজনক অবস্থান তারা পেয়েছে এবং সেটাকে 100% তারা কাজে লাগিয়েছে। এখন আমি ছাত্র রাজনীতি, এটা যারা আমাদের ছাত্র দলের ভাই বোনেরা আছে, আপনি দেখেছেন যে ছাত্র দলের অত্যন্ত ইয়াং মানসুরা কিংবা আমাদের যে জুই ছোট বোন, তাদেরকে তারা সংসদে এসেছে। ছাত্র রাজনীতিতে যে অসম্ভব পজিটিভ একটা ইম্প্যাক্ট, একটা ছাত্র রাজনীতি করা অত্যন্ত ইয়াং একটা মানুষ সংসদে আসতে পারে, এই মেসেজটা যেহেতু দেওয়া হয়েছে ছাত্রদেরকে, কাজেই আমি মনে করি না যে এখন পুরনো ওই কালচার যেটা আছে আপনি যেগুলো আমরা জানি। আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি হলেও ছিলাম, কাজেই এটা ছাত্র রাজনীতি, এটা কোনো পেশা নয়, এক নাম্বার। এবং এখানে পড়াশোনার পাশাপাশি যখন আমরা রাজনীতি এগুলোর সাথে ইনভলভড হই, সেখানে আপনার সমাজের প্রতি, দেশের প্রতি সত্যিকার অর্থে দায়বদ্ধতা থেকেই তো ছাত্রদের মধ্যে থেকে এত বড় বড় নেতা বেরিয়ে এসছে। কাজেই একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রবর্তন এই সময়ে হবে, কারণ অন্যান্য যে কোনো খারাপ বিতর্কিত কোনো কিছুকে আমরা কিন্তু ভীষণভাবে নিরুৎসাহিত করব। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনপি এর সংগঠক অনিক রায়। আমরা অনিক রায়ের কাছে যেতে চাই। অনিক, আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি। সম্প্রতি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে ক্যাম্পাসে এবং হলে, এই জায়গা থেকে আমরা দুই দলের কথাই শুনলাম। আপনার কাছে জানতে চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়ার পেছনে মূল কারণটা কি দেখছেন এবং এইটা হলে ফায়দা কাদের? প্রথমত আমি তো রাস্তায় এখনো স্টুডিও পৌঁছাতে পারিনি, তো আমি প্রথমে আমাদের সহ-আলোচকরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সারা বাংলাদেশে যারা এই মুহূর্তে যমুনা টেলিভিশনের পর্দায় দেখছেন তাদেরকেও অভিনন্দন জানাই। প্রথমত আমি এটা বলতে চাই যে 5ই আগস্টের পর থেকেই আমরা কিন্তু রেগুলার এই একটি মুভ আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার এক প্রকার, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে নিয়ে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে এরকম একটি সুযোগ সন্ধানী একটি গ্রুপ তারা আসলে একটি সুযোগ নিতে যাচ্ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা। প্রথমত আমি একটা বলি যে ছাত্রদের নানান অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নানান অত্যাচার, ছাত্রলীগের গেস্ট রুম, গণরুম, এগুলো সবসময় আমরা জানি এবং আমরা দেখছি। তখন থেকে আমরা একটা কথা বলেছি যে কোন ছাত্র সংগঠন তার মানে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার রাজনীতি করার অধিকার রয়েছে এবং তার রাজনৈতিক সংগঠন বেছে নেওয়ার অধিকার রয়েছে। ফলে সেই জায়গা থেকে একটি ছাত্রকে ছাত্র রাজনীতি আমি করতে দিব না, এরকম যদি কোনো কথা আমি বলি, সেটা এক প্রকার সংবিধান বিরোধী কথা। দ্বিতীয়ত বিষয় হলো আপনার এইবার ছাত্র রাজনীতির নামে নানান রকমের ঘটনা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। গেস্ট রুম, গণরুম, টেন্ডারবাজি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মাসেল পাওয়ার হিসেবে ব্যবহার হওয়া, এরকম প্রচুর জিনিসপত্র আমরা জানি। এইটাকে যদি আপনার আটকাইতে হয়, সেটার জন্য আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিটা এটি সন্দেহজনক দাবি। এখানে কথা ছিল যে কিভাবে প্রশাসন আরো শক্তিশালী হবে, যেন ফার্স্ট ইয়ার থেকে একটি ছেলে নির্বিঘ্নে গেস্ট রুম নির্বিঘ্নে আপনার হলে রুম পেতে পারে, যেন প্রশাসনিক নানান কাজে তার বড় ভাই বা ছাত্র সংগঠনের নাম ব্যবহার না করে সে প্রত্যেকটি ছাত্র সমান অধিকার পেতে পারে। ফলে আলোচনা হতে হবে ওই জায়গায় যে আপনি যে অভিযোগগুলো বলতেছেন
বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো আসলে প্রশাসনের মাধ্যমে সমাধান করা খুবই সম্ভব। ফলে সেই জায়গায় এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটি রাজনীতি, এটি আমরা 5ই আগস্টের আগেও দেখেছি। আপনি জানেন 9 দফার ঘোষণা করেছিলেন আব্দুল কাদের। আব্দুল কাদেরও বলেছেন যে লিজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলাপটি, এই আলাপটিতে সবচেয়ে বেশি যদি কারো করে থাকে সেটি হলো ছাত্র শিবিরের পক্ষ থেকে এসেছে। প্রথমত আমি যেটা বলছিলাম আর কি, যে আসলে প্রশাসনের একটি ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা প্রশাসনকে নিয়ে আপনার কথা বলা উচিত যে আপনি হলে কি করতে পারবেন না পারবেন, ছাত্র সংগঠন কি করতে পারবে না পারবে, এইসব বিষয়ে আসলে প্রশাসনের দেখভাল করার বিষয়। কিন্তু যখন প্রশাসন এগুলো দেখভাল না করে আপনি যখন ছাত্র রাজনীতি বন্ধ করার চেষ্টা করবেন, তখন আসলে আপনি একটি জেনারেশন তৈরি করতে চাবেন যেই জেনারেশনটা অরাজনৈতিক, যেই জেনারেশনটা তার ইতিহাস সম্পর্কে কম জানে, এবং যেই জেনারেশনটা তার অধিকার আদায় করে নেওয়ার জন্য যেই কালেকটিভ বা সংগঠিত রাজনীতির যে বিষয়টি, সেই বিষয়টি থেকে ওয়াকিবহল থাকবে না। এবং এই যে রাজনীতির মডেলটা, এটা আমরা লক্ষ্য করছি যে ছাত্র শিবির একদম শুরু থেকেই এই রাজনৈতিক মডেলটাতেই তারা চলতে চায়। তারা আসলে, কারণ এটা হইতে পারে যে তারা আসলে যে রাজনৈতিক প্রশ্ন তাদেরকে ঘিরে যেসব আছে সেই সব প্রশ্নের উত্তর দিতে গেলে, বা ছাত্র শিবিরের 71-এ বা তার পরবর্তীতে 80-র যুগে তাদের যে বিভিন্ন ক্যাম্পাসে রক কাটা থেকে শুরু করে নানান রকমের ঘটনায় যে তাদের সংশ্লিষ্টতা, এই জিনিসগুলো যদি ছাত্ররা জানতে পারে, এগুলো ফেস করার মনে হয় ন্যূনতম আসলে যেই সাহসের বিষয়টা, সেটি আসলে ছাত্র শিবিরের লিডারশিপ বা জামাতের লিডারশিপের মধ্যে নাই। এর ফলে আমরা লক্ষ্য করেছি একটি লম্বা সময় ধরে ছাত্র রাজনীতি বিরোধী এবং ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এই ধরনের ন্যারেটিভের আন্দোলন আসলে ছাত্র শিবিরকে করতে দেখতে আমরা ক্যাম্পাসে দেখেছি, যেখানে প্রথমে যারা ছাত্র রাজনীতি বন্ধের জন্য আপনার আন্দোলন করছে, তারাই পরবর্তীতে আমরা ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে কিংবা বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ব আসতে আমরা দেখেছি। ফলে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে। কারণ মুন্নিয়া আপাও বলেছেন যে আসলে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি বড় অংশ হলো ছাত্র রাজনীতির ইতিহাস। ছাত্র রাজনীতির যে যখন যে গৌরবজনিত যে ঘটনাগুলো, সেগুলোই বাংলাদেশের বড় রাজনৈতিক ঘটনার মেরুকরণে ভূমিকা রেখেছে। ফলে সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আপনার আন্দোলন কিংবা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য যে কোনো প্রবলেমের ক্যাম্পাসে হয়ে যাওয়া, ঘটে যাওয়া যে কোনো সমস্যার যখন সমাধান আপনি একমাত্র বলবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাই, তখনই আসলে আপনার বুঝতে হবে যে তাদের একটা অন্য কোনো মোটিভ রয়েছে। এবং একটি অরাজনৈতিক ক্যাম্পাস, সেই অরাজনৈতিক ক্যাম্পাসে তারা আসলে এক প্রকার দখলদারিত্বের রাজনীতিটা আসলে চালায় যেতে চায়। আরেকটা কথা আমি শুধু বলতে চাই যে ছাত্র দলের ব্যাপারে যে এই আলোচনাগুলো আসছে, সেই আলোচনাগুলোও খুবই ভ্যালিড। কারণ আমরাও লক্ষ্য করেছি একটি লম্বা সময় ধরে ছাত্র সংগঠনগুলোকে তার রাজনৈতিক দল, মূল রাজনৈতিক দল তার মাসেলের শক্তি হিসেবে ব্যবহার করতে চায়। তো যখন একজন লোকাল এমপি কিংবা লোকাল একজন বিএনপির নেতা, তার কাছে ছাত্রদল কিন্তু মাসেল পাওয়ারের একটি অংশ, ফলে সেইভাবেই কিন্তু এটি ব্যবহার হয়। ফলে ছাত্র রাজনীতিকে যদি আপনি ঠিক করতে হয়, এটি ছাত্র রাজনীতি শুধু নিষিদ্ধ করলে হবে না, মানে নিষিদ্ধের আলাপের মধ্যে বিষয় না, প্রশাসনকে শক্তিশালী হতে হবে এবং যারা মাদার পার্টি, মাদার অর্গানাইজেশন, তাদেরকে ঠিক করতে হবে তারা আসলে ছাত্র সংগঠনগুলোকে কিভাবে ব্যবহার করতে চায়। আচ্ছা, আপনার কথা থেকে যদি আমি যেটা পেলাম সেটা হচ্ছে, আপনি আসলে যেটা বলছেন সেটা হচ্ছে যে এই আন্দোলনটা যারা করছে অথবা যারা চাইছে নিষিদ্ধটা, তারা আসলে শিবিরের এজেন্ডাই বাস্তবায়ন করছে, হ্যাঁ ওর না? মোটামুটি, কারণ আমরা বারবার দেখেছি যে এটি ছাত্র শিবিরের ছাত্র সংগঠন। আচ্ছা, যদি এটাই হয়ে থাকে তাহলে আন্দোলনরত যারা আছে তারা সবাই কি পুরো বিষয়টা বুঝতে পারছে নাকি? এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন যে ক্যাম্পাসে এগুলো হঠাৎ করে হয়। হঠাৎ করে একদিন রাতের বেলা আপনি দেখবেন কোনো একটা ঘটনা ঘটবে, আপনি উনি বলছিলেন, তারপর হুট করে ওই দিন রাতের বেলা ক্যাম্পাসে বড় মিছিল হবে, ছেলেপেলেরে নামানো হবে। কিন্তু আপনি দেখবেন যে একটা সার্টেন টাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রথম দিকে কিন্তু বড় মিছিলই আসলে বের হচ্ছিল, কিন্তু যখন এই জিনিসটা আস্তে আস্তে প্রচার হয়েছে এবং মানুষ, ছাত্ররাও যখন বুঝতে পেরেছে, সেই মিছিলের কিন্তু যে জমায়েতের সংখ্যা কিন্তু কমে গেছে। ফলে আপনি লক্ষ্য করবেন প্রত্যেক জায়গায় প্রথম দিন যেই টেম্পারামেন্ট তোলা হয়, ফেসবুক থেকে শুরু করে বট বাহিনী থেকে শুরু করে নানানভাবে, সেটা কিন্তু পরের দিন, একদিন দুই দিন পরে সেটা কিন্তু আর থাকে না। দেখা যায় যে কয়েকজন চিহ্নিত ফেস। এখন আপনি যখন দেখবেন যে কি কারণে ছাত্র শিবিরের ব্যাপারে সন্দেহ, আমরা বিভিন্ন অঞ্চলে দেখেছি যে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন হয়েছে, সেই লোকটি 2 দিন পরে ছাত্র শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এখন ছাত্র শিবির যেহেতু তার নেতাকর্মীকে চেনাতে চান না, এটি গুপ্ত রাজনীতি এখনো চালায় যেতে চায়। ফলে সেই কারণে এই যে সন্দেহটা, যেহেতু ছাত্র শিবিরের যে অতীত ইতিহাস
আমরা গত 17 বছরের ইতিহাস যদি দেখি, সেখানে গুপ্ত রাজনীতি করে যাওয়ার যে তাদের প্রবণতা, সেই প্রবণতা আমরা বারবার লক্ষ্য করেছি। ফলে আরেকবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে, ছাত্র রাজনীতি বন্ধ করার মাধ্যমে তারা যেহেতু গুপ্ত রাজনীতিটা করতে জানে এবং গুপ্ত রাজনীতি করাটাকেই তারা মনে করে যে রাজনীতির অংশ, ফলে তাদের জন্য এটা সুবিধার হইতে পারে। কিন্তু অন্যান্য অপরাপর বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনই আসলে এটা তাদের জন্য সুবিধা বা তাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে না। জি, অনেক রায় ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। ফিরছি অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে। গতকাল এক বিবৃতিতে জামায়াত ইসলামের আমির একটি আহ্বান জানিয়েছেন। তিনি মতিউর রহমান নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন এবং বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত ইসলামের আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর আমিরের এই আহ্বান ইসলামী কল্যাণ রাষ্ট্র। এই যদি হয় জামায়াতের লক্ষ্য, তাদের সাথে জোটে থেকে এনসিপির লক্ষ্য কি? আচ্ছা, নির্বাচন পূর্ববর্তী সময়ে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি আমাকে এই একই প্রশ্ন করেছিলেন যে এনসিপি আর জামাতের কি আদর্শিক জোট কিনা, বা জোট হলে জোটের অবস্থানটার জায়গাটা স্পষ্ট করার জন্য। তখন আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে বলেছিলাম যে এনসিপি এবং জামাতের নির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক জোট হচ্ছে এবং কোনো অবস্থাতেই আদর্শিক জোট হচ্ছে না। একটি দল আরেকটি দলের আদর্শে মার্জ হওয়ার কোনো সুযোগ নেই, একেবারে কোট আনকোট। আচ্ছা, তো জামাতি ইসলাম তখন নির্বাচনের আগে যেটা বলেছিলেন যে তারা একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র করতে চায়, তাদের সাথে আমাদের যে এজেন্ডাগুলো নিয়ে নির্বাচনী ঐক্য হয়েছিল, সেই নির্বাচনী ঐক্যের মূল এজেন্ডা ছিল হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংবিধানিক যে সংস্কারের জন্য এই এখন বাংলাদেশে যে প্রয়োজনীয়তা দাঁড়িয়েছে, সেইটাকে মেইন এজেন্ডা রেখে এই জোটটা গঠিত হয়। এখানে উনাদের সাথে আমাদের মতাদর্শের জায়গা থেকে কোনো মিল নেই। যেমন উনারা তো একটা থিওক্রেটিক দল বা ধরেন একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু আপনি যদি এনসিপির দিকে তাকান, এনসিপি কিন্তু না সেকুলার না থিওক্রেটিক দল। এনসিপি একটা মধ্যপন্থী, একটা ইনসাফ ভিত্তিক দল। মজার ব্যাপার হচ্ছে এই কথাগুলো যখন বলতাম তখন এইটা নিয়ে অনেক প্রশ্ন হতো। আমরা আলাপ করতে করতে মানুষের সাথে যখন আমাদের নিজস্ব দলীয় অবস্থান স্পষ্ট করতে শুরু করেছি, মানুষ কিন্তু আমাদের দলীয় অবস্থানকে গ্রহণ করে আমাদের সাথে সহ অবস্থান করার, আমাদের রাজনীতিটা করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি ধর্মীয় সহ অবস্থানে, আমরা মানুষের মূল্যবোধের মর্যাদা দিতে চাই। আমরা এই রাষ্ট্রে যাতে মানুষ নিজের নাগরিক মর্যাদা নিয়ে বাঁচতে পারে সেই রাজনীতিটা করতে চাই। আমরা একটা ইনসাফ ভিত্তিক রাজনীতি করতে চাই। এখন বাংলাদেশে আপনি যদি বলেন যে আপনি ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র করবেন, সেইখানে যখন আপনি একটা ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় চেতনাকে ইনক্লুড করার চেষ্টা করেন, সেইটা কতজন মানবে, এটা একটা বড় প্রশ্ন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হ্যাঁ, আমি আমার ধর্মকে সম্মান করি, আমি আরেকজনের ধর্মকেও সম্মান করি, এবং এই বাংলাদেশে সাম্প্রদায়িকতা রুখে দিতে আপনাকে অবশ্যই যার যার ধর্ম তাকে পালন করার অধিকার দিতে হবে। এবং একই সাথে বাংলাদেশে একটা কালচার দেখতে পাই, সেটা হচ্ছে ইসলামোফোবিয়া। ইসলাম শব্দটা বললেই মানুষের মধ্যে একটা ফোবিয়া কাজ করে যে না জানি আমি আফগানিস্তান তালেবান হয়ে যাচ্ছি। এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এই ধরনের ধর্মকে সামনে রেখে রাজনীতি করাটাও যেমন আমি সমর্থন করি না 100%, আবার একই সাথে ধর্মকে সামনে রেখে ধর্মের প্রতি ভীতি তৈরি করা, সেইটাকেও সমর্থন করি না। আমার অবস্থান স্পষ্ট, আমি কোনো সাম্প্রদায়িকতা চাই না। এই রাষ্ট্রে যে কোনো নাগরিক সে ধর্ম পালন করুক অথবা নাস্তিকও হোক, তার সেই নাগরিক অধিকার আছে, তাকে নাগরিক হিসেবে সম্মান দিতে হবে, স্পষ্ট কথা। এটাই এনসিপির অবস্থান। আচ্ছা, একই সাথে আপনি যদি দেখেন পজিটিভ নেগেটিভ দিকগুলো যদি আমি বলি, ওনারা ওনাদের রাজনৈতিক অবস্থান যদি নির্বাচনের আগে স্পষ্ট করতেন যে ওনারা ধর্মীয় রাজনীতিটাই করতে চান, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমাদের জায়গা আর ওনাদের জায়গা কিন্তু একেবারে ভিন্ন, সেইটা নিশ্চয়ই আমি একেবারে ভিন্ন বলছেন। এবার যদি আবারও সেই কোর্টে ফিরে যাই, মতিউর রহমান নিজামীর আদর্শ অসমাপ্ত কাজ বাস্তবায়ন এবং বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা। মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এখন আপনাদের দলে এনসিপিতে যোগ দিয়েছে, এখন তিনিও কি এনসিপিতে যে এই কাজটা যদি করে? দেখেন, ধরেন আমি ওনাকে আগে খুব বেশি ফলো করিনি, বাট আমার নলেজ ওনার ব্যাপারে যতটুকু বলে সেটা হচ্ছে উনি কিন্তু জামাত ইসলামের রাজনীতির বিপক্ষে আগে থেকেই বয়ান দিচ্ছেন। এমন না যে উনি হঠাৎ করে জামাত ইসলামের রাজনীতি থেকে এনসিপির রাজনীতিটা করতে এসেছেন। উনি জামাতের একজন নেতার সন্তান হওয়া সত্ত্বেও উনি কিন্তু
জামাতের রাজনীতিটাকে পছন্দ করতেন না এবং তাকে উনি সমালোচনা করতেন। সেই জায়গা থেকে উনি এনসিপির আদর্শটাকে ধারণ করতে পেরেছেন, মনে করেছেন ধারণ করতে চান, সেই জন্য উনি এনসিপিতে রাজনীতিটা করতে এসেছেন। এখন ওই যে একটু আগে বলছিলাম আপনার সাথে কথা বলার শুরুতেই যে একটা মানুষকে যখন আপনি জিজ্ঞেস করেন, বেশিরভাগ বাংলাদেশের মানুষ বলতে পারে না যে আমি ওই রাজনীতিটা কেন করি। বলবে আমার বাবা, আমার রক্তে অমুক দল আছে, কিন্তু দলের আদর্শ কি, লক্ষ্য কি, সেইটাই জানে না। তো এখন তো আমরা নতুন প্রজন্ম যেই রাজনীতিটা করতে এসেছি, সেই রাজনীতিটা তো আদর্শ ভিত্তিক হওয়া উচিত। আমি আমার আদর্শ কি সেইটা যদি মানুষকে স্পষ্ট করতে পারি, তাহলে আমি তো মনে করি বাংলাদেশের মানুষের জন্য বেস্ট চয়েস এখন এনসিপি। আর এনসিপি নিজস্ব রাজনীতিটা করছে অনেকগুলো জায়গায়। আমি যদি এক্সাম্পল দিই, ধরেন এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমি এসেছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রচারণার কাছ থেকে। আমাদের এই পর্যন্ত 2024 সালে সর্বশেষ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি এবং জামাত একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। আওয়ামী লীগ বিপক্ষে ছিল। তখন শুধু দুটা প্যানেল হতো, আওয়ামী লীগের একটা সাদা প্যানেল আর বিএনপি জামাত জোটের নীল প্যানেলের নির্বাচন। এতদিন ওনাদের যেই আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেই ওনাদের মধ্যকার যেই বোঝাপড়া ছিল, সেই বোঝাপড়াটা নিয়ে ওনারা এই ভাগাযোগির নির্বাচনটা করতেন। তো 24-এর গণ অভ্যুত্থানের পর ওনাদের জোট ভেঙে যায়, যদিও এখন শুনি যে তার আগেই ভেঙেছে, কিন্তু ওই পর্যন্ত তারা এক ছিলেন। এইবার এনসিপি, যতই আপনারা বলেন জোট, ওটা তো জাতীয় নির্বাচনী একটা এজেন্ডা নিয়ে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা পেশাজীবী সংগঠন, এখানে কিন্তু আমরা একসাথে জোটবদ্ধভাবে ইলেকশন করছি না। আমরা আমাদের রাজনৈতিক আদর্শটাকে সামনে রেখে হার জিতের চিন্তা না করে আমরা খুবই অল্প সময়, হয়তো এক সপ্তাহ সময় পেলাম, কিন্তু এই জায়গায় এসে আমরা আমাদের রাজনীতিটা, আমাদের আদর্শটা স্ট্যাবলিশ করবো। আমরা আমাদের মাত্র 6 জন প্রার্থী, কিন্তু এই প্রার্থীদের নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ইলেকশন করবো। তবে একটা দুঃখের জায়গার কথা আমি বলে যাই, একটা পেশাজীবী সংগঠনে প্রত্যেকটা আইনজীবীর অধিকার আছে তার প্রতিনিধি কাকে সিলেক্ট করবে এইটা নির্ধারণ করার, কিন্তু এইখানে এসে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলকে একেবারে ইলেকশন করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন তাদেরকে, আমার যে কথাটা আমি বারবার বলি যে ধরেন আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত, অন্যায়ের সাথে সম্পৃক্ত যারা ছিল, তাদেরকে আপনি আইনের আওতায় এনে বিচার করেন, কিন্তু যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত না, তাদেরকে আপনি ঢালাওভাবে নাগরিক অধিকার বা তাদের পেশাজীবী সংগঠনে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করাটা, এইটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। ধন্যবাদ হুমায়রা নূরকে। আমরা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে আসতে চাই। জামায়াত আমিরের যে বিবৃতিটা, সেটার সফট কপি আমি আপনাকে পাঠিয়েছি এবং হার্ড কপিটাও আপনার কাছে আছে। এখন যদি বলা হয় যে মিসকোট করা হয়েছে, অথবা যদি বলা হয় যে এক্সাজারেট করা হয়েছে, এটা কি বলার সুযোগ আছে? দেখেন, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের যেভাবে আছে আর কি, এখন এটা 10 এপ্রিল 1971 যেই তারিখ, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটার জন্ম, এখন আনুষ্ঠানিকভাবে তো গঠিত হয়েছিল একটা সরকার, অস্থায়ী, আপনি জানেন সেটা, মুজিবনগর সরকার যে নামে তাদেরকে ডাকা হতো। যাই হোক, এই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় 17 এপ্রিল 1971 তারিখে তারা যখন শপথ গ্রহণ করে এবং 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা, এখন এগুলো সবই তো একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। হয় কি যে মৌলানা মওদুদী সাহেব, যিনি জামাতে ইসলামী দলটা গঠন করেছিলেন, ধর্মকে নিয়ে জামাতের রাজনীতি আমরা দেখছি। পুরোটা নির্বাচনের আগে আপনি দেখেছেন যে হাইপ তারা তুলেছিল, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, জামাতের মহিলারা আমাদের মানুষের বাসায় বাসায় গিয়েছে এবং মহিলাদেরকে কিভাবে তারা তাদের ইয়েতে নিয়ে এসেছে। যদিও তাদের একজন মহিলাকেও অ্যাকর্ডিং টু দ্য জুলাই সনদ তারা কিন্তু ওই যে সরাসরি নির্বাচনে নমিনেশন দেয়নি, যদিও তারা কিন্তু সেখানে অঙ্গীকারবদ্ধ ছিল, সাইন করেছে জুলাই সনদ যে আগামী নির্বাচন, মানে এই নির্বাচন যেটা হয়ে গেল ত্রয়োদশ, এই নির্বাচনে তাদের উচিত ছিল যে সরাসরি নির্বাচনে নারীদের দেবে, কিন্তু জামাত সেটা দেয়নি। এখন হয় কি, আপনি ধর্ম নিয়ে রাজনীতিকে চেষ্টা করতে পারেন ম্যানিপুলেট করা, কিন্তু আমাদের যেটা সংবিধান, সেখানে জনগণ হচ্ছে ক্ষমতার মূল উৎস,
জনগণ, আমাদের যেই আর্টিকেল 7 সংবিধানের, এখন জনগণ যখন নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, জনপ্রতিনিধি যাদেরকে বলা হয়, সার্বভৌম একটা সংসদে তাদেরকে পাঠিয়ে তাদের ইচ্ছার যেই প্রতিফলন, যে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক যেই নির্বাচন, যেটা আমরা দীর্ঘ 4টা টার্ম 2008, 2014, 2018 বারবার বলি, এবং 2024-এ যেহেতু নির্বাচন হয় নাই, আমাদের ভোটের অধিকার, নির্বাচনের অধিকার যখন আওয়ামী লীগ কেড়ে নিয়েছে, এবং একদম লাস্টে হুমায়রার যে কথাটা, তার যে সফট কর্নার আছে আওয়ামী লীগের জন্য, এটা স্বাভাবিক। নাগরিক হিসেবে, কারণ পেশাজীবী না, সংগঠনের লোক not হিসেবে। now, এখন কথা জি, বলবেন না। জি, বলেন। তার যে সফট কর্নার আছে আওয়ামী লীগের জন্য, এটা তার জন্য স্বাভাবিক, যদি তার সম্পর্কে আপনারা জানেন। ফ্যাসিবাদের দোসর যারা, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম আইন করে নিষিদ্ধ করেছে ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু তাদের বিরুদ্ধে গণহত্যার মতো অভিযোগ আছে, যেহেতু তারা কেবল 36 দিনে 1400-র ওপরে আপনার মানুষ, নিরীহ ছাত্র এবং জনতাকে হত্যা করেছে, যেহেতু তারা 1000-এর ওপর কেবল ভিন্ন মতের কারণে আমাদের এবং অন্যান্য আরও বিভিন্ন দলের নেতাকর্মীদের গুমের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে, কাজেই সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তাদের বিচার হতে হবে, এবং তাদের ভূত এবং ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের জনগণ, আমি মনে করি যে ঠিক করবে। কাজেই এখন জামাতের আমির সাহেব, উনি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশটাকে মানে প্রতিষ্ঠার লক্ষ্যে জামাতে ইসলামের আন্দোলনের শরিক, ওনাদের মুক্তিযুদ্ধে যেই ভূমিকা, আমাদের 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানির যে বেদনাদায়ক ইতিহাস আছে, 30 লক্ষ শহীদের রক্তের ওপর যেই দেশটার জন্ম, সেই জায়গাগুলো আগে পরিষ্কার করতে হবে। আর বাংলাদেশের মানুষ দিনের শেষে, যেহেতু যেই সংবিধানটা আছে, এটার উপরই তো আমরা আছি, তাই না? এখানে একটা আমূল, আপনি যখন পরিবর্তনের কথা বলবেন, বলতে পারেন, উনি বলতে পারেন, এখন আপনার খুশি আপনি বলতে পারেন, আপনি যেহেতু সঞ্চালনার দায়িত্বে আছেন, আপনি মনে মনে মন গড়া একটা বলে দেন, উনি একটা যেমন বলেছেন। তো কাজেই আমি সেটা মনে করি না যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জনগণ যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সত্যিকার অর্থে আমরা আইনের শাসন চাই, এবং সবকিছু মিলিয়ে আমরা তো সামনের দিকে যেতে চাই। কারণ আমি তো জামাতের আমির সাহেবের ইলেকশনের আগের কথায় ভীত সন্ত্রস্ত ছিলাম, যে ওনার টুইটার এক্সে যেই কথা উনি বলেছেন আমাদের মতো কর্মজীবী নারীদেরকে নিয়ে, এবং ওনাদের দলের আরো বিভিন্ন পর্যায়ে নেতাদের যে বক্তব্য আমরা শুনে মর্মাহত হয়েছে। কাজেই এটা ভাবার আমি মনে করি না কোনো কারণ আছে যে এখন এই মুহূর্তে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। জি, অনিক রায়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে 11 দলীয় ঐক্য, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের বাস্তবায়ন ইস্যুতে একটা আন্দোলন করছে, সংসদেও কথা বলছে এবং একই সঙ্গে রাজপথেও আন্দোলন করছে। আবার গতকালের বিবৃতিতে আমি দেখতে পাচ্ছি জামায়াত আমির তিনি বলছেন ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যে আন্দোলন জামাত করছে, এই আন্দোলনের সঙ্গে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন। আমাকে একটু বলবেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র এটা কিভাবে একীভূত হয়? প্রথমত একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো ডক্টর শফিকুর রহমান একটা ভালো কাজ করছেন এই কমেন্টটা করার মাধ্যমে। কারণ আসলে উনি তো মতিউর রহমান নিজামীর আদর্শের কথা বলেছেন। এখন মতিউর রহমান নিজামীর যে আদর্শ, সেই আদর্শ হলো বাংলাদেশ বিরোধী আদর্শ, এটা প্রো পাকিস্তান আদর্শ। তাহলে জামাত যে এখনো আসলে প্রো পাকিস্তান লাইনে আছে, এবং বাংলাদেশকেও যে আসলে দেখেন, আমরা গত 50 বছরে আমাদের অনেক ভাঙ্গা গড়ার উপর দিয়ে আজকের অবস্থায় আমাদের আসতে হয়েছে। আমরা খুব ভালো অর্থনৈতিক অবস্থা কাটাইছি, খুব ভালো গণতান্ত্রিক অবস্থা কাটাইছি, এটা নিয়ে নানান রকম ডিবেট হইতে পারে, কিন্তু একটুকু আমরা বলতে পারি যে আমরা পাকিস্তানের থেকে অনেক ভালো কাটাইছি। আপনি পাকিস্তানে কোন গভর্নমেন্ট বসবে, কোন গভর্নমেন্ট বসবে না, কবে আর্মি কারে ক্ষমতায় আনবে, কারে আনবে না, এই যে একটা আপনার মনে করেন যে ষড়যন্ত্রের রাজনীতি, জামাত আসলে ঘুরে ফিরে একটা ষড়যন্ত্রের রাজনীতি করে আর কি। ফলে তারা একদিকে বলবে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। যদি আপনি জুলাই সনদের দিকে দেখেন, জুলাই সনদ কোনোভাবে কি আপনাকে একটা ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যায়? তা তো নিয়ে যাচ্ছে না। তাহলে আপনি মাঠে করতেছেন জুলাই সনদ নিয়ে আন্দোলন, মুখে বলতেছেন আমি ইসলামী কল্যাণ রাষ্ট্র বানাবো। এখন প্রথম বিষয় হলো জামাতের রাজনীতি তো আসলে আদারিং করার পলিটিক্স। আপনি অ্যাট এনিহাউ একটা শ্রেণীগোষ্ঠীর মানুষকে আলাদা করবেন, ঠিক আছে? যেমন ঠিক একভাবে যেভাবে বিজেপি করে, বিজেপি দেখবেন তার ইন্ডিয়াতে বোঝাবে যে হিন্দুরা সবচেয়ে বড় বিপদে আছে, কারণ মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে আছে। তো যেখানে 70 কোটি 80 কোটি হিন্দু, সেখানে হিন্দু বিপদে আছে। এবং একটু আগে যে আমার এই রাজনৈতিক সহকর্মী হুমায়রা আপা বললেন যে বাংলাদেশে
একটা ইসলাম অফ নেচার আছে। এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে 14 কোটি মানুষের মতো মানুষ হলো মুসলমান, তো একটা মুসলমানের দেশে কেন মুসলিমরা বিপদে থাকবে? কারণ এটা হলো পপুলিস্ট ডানপন্থী রাজনীতির কমন আলাপ। সেটা হলো যে মেজরিটি আছে তাকে বুঝাইতে হবে তুমিই বিপদে আসো। কারণ তুমি কেন বিপদে আসো? কারণ সংখ্যালঘু তোমার কাছ থেকে সব নিয়ে চলে যাচ্ছে। তো এটা বিজেপিও করে, এটা জামাতও করে, এখানে এখন এনসিপিও করতেছে। সো সেম পলিটিক্যাল ব্র্যান্ডে তারা আসলে আছে। কিন্তু বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছিল কিসের উপরে? বাংলাদেশ খুবই ক্লিয়ারলি একটি সকল মানুষের জন্য, একটা সবার জন্য সমান, সেখানে ধর্ম কোনোভাবে পরিচয় হবে না, রাষ্ট্রের পরিচয়ে কোনোভাবে ধর্ম থাকবে না, এই বিশ্বাসের উপর দাঁড়ায়া বাংলাদেশ হয়েছিল। কারণ আপনার মনে রাখতে হবে যে ভারত এবং পাকিস্তান হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং বাংলাদেশ প্রথম একমাত্র দেশ সাউথ এশিয়ার সবচেয়ে ওই সময়ের প্রোগ্রেসিভ দেশ যে ধর্মকে পিছিয়ে ফেলাইয়া বলছে মানুষ এবং জনগণ, দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার, সেটার উপর বাংলাদেশ দাঁড়াইছিল এবং সেটার বিরুদ্ধেই জামাত। ফলে জামাতের সাথে, জামাতের শফিকুর রহমানের মুখ থেকে এরকম কথা আসবে, তাদের মুখ থেকে মোনাফেকি আলাপনা আসবে, এবং তারা যে একটা ষড়যন্ত্রের জালের মধ্যে আসলে থাকতে চায় সেটা আসলে খুবই ক্লিয়ারলি এখানে আমরা দেখতে পাই। এবং এই যেহেতু এই আলোচনা জুলাই সনদ এবং এই বিষয়ে আমরা আলোচনা করছি, সেই জায়গায় আমি একটা কথা বলতে চাই, এখানে বিএনপিরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ সংস্কারটা চেয়েছে, এবং বাংলাদেশের মানুষ খুবই ডিপলি একটি রাজনৈতিক সংস্কার, একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট আসলে বাংলাদেশের মানুষ আশা করেছিল 5ই আগস্টের পরে। সেই জায়গা থেকে জুলাই সনদ এবং জুলাই সনদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, গুম কমিশনের অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের অধ্যাদেশ, এই কমিশনের অধ্যাদেশগুলোও আসলে এই রিফরমেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জামাত আপনি লক্ষ্য করবেন বারবার পলিটিক্স করার কারণে মানুষেরও এক প্রকার অবিশ্বাস এর প্রতি দাঁড়িয়েছে। ফলে আমরা মনে করবো জামাতের এইসব কনসাল্ট বা তারা রাজপথে কি আন্দোলন করছে 11 দলীয় জোট, আমার মনে হয় না ওইটা খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হওয়া এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রূপান্তরে নিয়ে যাওয়া, এই পরবর্তী দায়িত্বটা বিএনপি সরকারের, এবং আমরা মনে করি খুবই অল্প সময়ের মধ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করা, যেই কমিশনগুলোর রিপোর্ট বাদ করা হয়েছে সেই রিপোর্টগুলোকে পুনরায় আরেকবার প্রতিস্থাপন করা, এই জিনিসগুলো খুবই জরুরি। জি, অনেক রায়, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকের রাজনীতির আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতির শেষ বলে কিছু নেই, আমাদের এই আয়োজন আজ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9।